আজ নিজের সিকিউরিটি রক্ষা করবার জন্য এবং ঘরের পশ্চিমে ভারতের পশ্চিমে পাকিস্তান, সেই পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে আবার পূর্ব দিকে বাংলাদেশে এসে ঘাঁটি গাড়বে, নিশ্চিতভাবে ভারতের অস্তিত্বের জন্য, সিকিউরিটির জন্য একটা বিরাট ভয়। এবং এই আশঙ্কা থেকেই আজকে ভারত এই জিনিসটি ভাবছে। এখনো বলছি, যে মুহূর্তে ভারতের গোয়েন্দা বিভাগ খবর দেবে ভারত সরকারকে যে বাংলাদেশ অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে ওদের ওখানে মেম্বারশিপের, এবং বাংলাদেশ মেম্বারশিপ নিয়ে নিচ্ছে ওই জোটের, পাকিস্তান তুরস্ক সৌদি জোটের, আমি বলছি কয়েক মিনিটের মধ্যে ভারতীয় সেনা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে। ভারত ব্যবস্থা তৈরি রেখেছে পুরো উত্তর পূর্ব ভারতে, এবং কলকাতা যার হেডকোয়ার্টার সেখানটার পুরো ব্যবস্থা ভারতের তৈরি। একটা শুধু গো বলা, তারপরেই ঝাঁপিয়ে পড়বে ভারত। রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ পরিস্থিতির আর একটা রূপ কি আমরা দেখতে চলেছি ভারত আর বাংলাদেশের মধ্যে? সহজ করে বলতে গেলে, যে আশঙ্কার পরিণামে রাশিয়া তার রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করতে ইউক্রেন আক্রমণ করতে বাধ্য হয়েছে, সেই একই রকম নিরাপত্তা জনিত আশঙ্কা কি ভারতকে বাধ্য করবে বাংলাদেশ আক্রমণ করতে? এখনো এটাকে কোনো কষ্ট কল্পনা বলে কারো মনে হতেই পারে, কিন্তু আবার বলছি, এটা যেভাবে এগিয়ে চলেছে তাতে এটা কোনো কল্পনা বা জল্পনার বিষয় নয়, বরং নির্মম বাস্তবতা। এবং এই সম্ভাবনা খুব গুরুত্ব সহকারে দেখছেন শুধু ভারত নয়, বিশ্বব্যাপী কূটনীতিকরা। দৃশ্যপট বিশ্লেষণ করে আসুন দেখা যাক এমন পরিস্থিতির সম্ভাব্যতা আসলে কতখানি বাস্তব। 2026 সালের 7ই আগস্ট সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, যেটার নাম MGDA, মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট, যা সংক্ষেপে মক্কা প্যাক্ট বা ইসলামিক ন্যাটো নামে পরিচিত পেয়েছে, আন্তর্জাতিক ভূরাজনীতিতে এই প্যাক্ট এক অভূতপূর্ব কৌশলগত মেরুকরণ ঘটিয়েছে। ঠিক ন্যাটোর আর্টিকেল 5 নম্বর ন্যাটোর আর্টিকেলের আদলে তৈরি এই চুক্তির প্রধান শর্ত হলো, জোটের অন্তর্ভুক্ত কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি সব সদস্য রাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। মানে বাংলাদেশকে, একেবারে পরিষ্কার করে বলি, বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে তাহলে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব। বোঝা গেল? সম্প্রতি অবশ্য এখনো বাংলাদেশ এই জোটে এখনো যোগ দেয়নি, তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই জোটে যোগদানের সেই বিষয়ে বাংলাদেশের ইতিবাচক পর্যালোচনার ইঙ্গিত দিয়েছেন, এবং এই ইঙ্গিত দেওয়ার পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ও সামরিক সমীকরণ এক অত্যন্ত জটিল ও সংবেদনশীল মোড়ে এসে দাঁড়িয়েছে। এই সাম্প্রতিক প্রেক্ষাপট এবং ভারতের সিকিউরিটি কনসার্ন থেকে প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ, মানে এক ধাপ এগিয়ে চিন্তা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে ভারত কি বাধ্য হবে? যেমন বাধ্য হয়েছিল রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, যুদ্ধ ঘোষণা করতে। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস আমাদের একটা ধ্রুব সত্য দেখায়, কোনো পরাশক্তি তার ভৌগোলিক সীমান্তের ঠিক ওপারে প্রত্যক্ষ সামরিক হুমকি তৈরি হতে দেখে নিষ্ক্রিয় বসে থাকতে পারে না। বিশ্ব রাজনীতির যে নীতি ইউক্রেনকে সংঘাতের মধ্যে ঠেলে দিয়েছে, সেই ঠিক একই ভূ রাজনৈতিক বাস্তবতা আজ আমাদের দোরগোড়ায়। গত 7ই আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য এক লহমায়, এক ঝটকায় বদলে দিয়েছে। এই জোটের মূল শর্ত ওই ন্যাটোর মতোই। ওই যে বললাম, এক দেশের ওপর হামলা মানে সবার উপরে হামলা ধরে নেওয়া হবে, এবং সবাই মিলে সেই দেশের তাদের বিরুদ্ধে দাঁড়াবে, মানে তাদের পক্ষভুক্ত হয়ে যে সদস্য দেশ তাদের পক্ষে লড়াইতে নামবে। বাংলাদেশের পক্ষ থেকে এই সামরিক জোটে যোগদানের যে ইতিবাচক বার্তা দেয়া হয়েছে, তা দিল্লির জন্য কোনো সাধারণ কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি অত্যন্ত প্রত্যক্ষ কৌশলগত আশঙ্কা।
কৌশলগত গভীরতা ও সিকিউরিটি, এই ডাইলেমা বাস্তববাদী আন্তর্জাতিক নীতিরই ফল। এই আন্তর্জাতিক নীতি অনুযায়ী সীমান্ত ঘেঁষে যদি কোনো বৈরী সামরিক ব্লকের ছাতা তৈরি হয়, তবে ভূখণ্ডগত নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র সিকিউরিটি ডাইলেমার মুখোমুখি হয়। ইউক্রেন যখন ন্যাটোর সদস্য হওয়ার জন্য অনড় হয়েছিল, তখন রাশিয়ার মস্কো থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে প্রতিপক্ষ সামরিক জোট ন্যাটোর উপস্থিতি রাশিয়া তাদের অস্তিত্বের জন্য হুমকি বিবেচনা করেছিল, এবং সেটা স্বাভাবিক। রাশিয়া তার জাতীয় নিরাপত্তা রক্ষায় তখন প্রোঅ্যাক্টিভ হয়ে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। কখন করেছিল? ইউক্রেন ন্যাটোর ফর্মাল মেম্বার বলে ঘোষণার আগেই। ভারতের ভৌগোলিক এবং তার জন্য প্রোঅ্যাক্টিভ হয়তো ইউক্রেনের সামরিক অভিযান শুরু করলো রাশিয়া। ভারতের ভৌগোলিক বাস্তবতার দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ তার তিন দিকে ভারত। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একটা ছোট্ট করিডর দ্বারা যুক্ত রাখছে মূল ভূখণ্ডের সঙ্গে। এমন একটা স্পর্শকাতর ভৌগোলিক অবস্থানে যদি পাকিস্তান ও তুরস্ক সমর্থিত যৌথ প্রতিরক্ষা জোটের উপস্থিতি ঘটে বাংলাদেশে, তবে তা ভারতের স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরে সরাসরি আঘাত হানে। ফলে প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ ঠিক রাশিয়া যেমন করেছে ইউক্রেনে, ঠিক সেই একই রকম ভাবে পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে এবং বাধ্য হবে ভারত। এই কারণগুলো কি? দেখুন, সামরিক ভারসাম্যের বিলুপ্তি, পাকিস্তান ও তুরস্কের মতো সামরিক বাহিনীর সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি বঙ্গোপসাগর ও ভারতের পূর্ব সীমান্তে এক নতুন সামরিক জোট তৈরি করতে চলেছে, এটা বলাই ভালো অন্তত এই মুহূর্তে। তবে সেটা বাস্তব, কারণ আগেই বলেছি হুমায়ুন কবির বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছেন তারা যোগদান করবেন। এরপরে আসুন, ইউক্রেন যুদ্ধের শিক্ষা হলো হুমকি পুরোপুরি রূপ নেওয়া পর্যন্ত অপেক্ষা করা মানে আত্মঘাতী হওয়া। নিজের সার্বভৌমত্ব অটুট রাখতে রাশিয়া তাই ন্যাটোর অন্তর্ভুক্তি হওয়ার আগেই, ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার আগেই রাশিয়া এগিয়ে গিয়েছিল, এবং সেটা তার সার্বভৌমত্ব অটুট রাখতে ভারতও কি তাহলে বাধ্য হবে সীমান্ত সুরক্ষিত করতে রাশিয়ার মতো প্রতিরোধমূলক সামরিক বা রাজনৈতিক ব্যবস্থা নিতে? এরপরে আসুন আঞ্চলিক পরাশক্তির সেই বিষয়টি। যে কোনো বৃহৎ শক্তি তার নিজস্ব প্রভাব বলয়ে প্রতিপক্ষ কোনো জোটের ঘাঁটি বা চুক্তি সহ্য করে না। ক্যারিবীয় সংকট, ক্যারিবিয়ান বা ইউক্রেন সংকট, সব ক্ষেত্রেই পরাশক্তিগুলো প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিয়েছে। ইতিহাস আমাদের শিক্ষা দেয় এবং সতর্ক করে যে উস্কানিমূলক সামরিক মেরুকরণ কখনো শান্তি আনে না। বাংলাদেশ যদি এই সামরিক জোটের অংশ হতে চায়, তবে তা ভারতের নিরাপত্তা কৌশলকে চরম পদক্ষেপের দিকে অর্থাৎ যুদ্ধের দিকে ঠেলে দেবেই। জাতীয় অস্তিত্ব ও সীমানা রক্ষায় ভারত রাশিয়ার মতো প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে বাধ্য হবে, এই সম্ভাবনা কোনো অনুমান নয়, এটি আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক কৌশলের এক নির্মম বাস্তবতা। রংপুর অক্ষ থেকে বিচ্ছিন্ন করে শিলিগুড়ি করিডর প্রশস্ত করা এবং চট্টগ্রাম উপকূল বিচ্ছিন্ন করে বাংলাদেশকে ল্যান্ডলকড রাষ্ট্রে পরিণত করার এই দ্বিমুখী সামরিক কৌশলটি ভূ রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের একটা চরম তাত্ত্বিক মডেল, এবং ভারত এই মডেল নিয়ে চর্চা শুরু করেছে গত বছর থেকে, যখন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে বাংলাদেশ ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর নিয়ে তারা নজর দিচ্ছে, চীনকে ডাকছে ওটা কেটে নিয়ে যাতে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করা যায়। এসব পরিকল্পনাগুলো বাংলাদেশ দেখিয়েছে এই মডেলটা। আর এই মডেলটা সেইটা যদি এখন ভারতও যদি বলে, তখন কি বলেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা? বলেছিলেন যে ভারতের একটা চিকেন নেকের দিকে তোমরা নজর দিচ্ছ, তোমাদের দুটো চিকেন নেক আছে। এই দুটো চিকেন নেকের একটা হচ্ছে রংপুর আর একটা হচ্ছে চট্টগ্রাম, এই দুদিকে। আর এই দুটোকে বিচ্ছিন্ন করলে কি হবে? বাংলাদেশকে একটা ল্যান্ডলকড রাষ্ট্রে, মানে যার চারদিকে জমি ভূখণ্ড, মানে সমুদ্রে যাওয়ার
জায়গাটা থাকবে না। এবং এই দ্বিমুখী সামরিক কৌশলটা ভূ রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের তাদের মাথায় এখন এসেছে। এই পরিস্থিতি তৈরি হলে উভয় দেশের ক্ষেত্রে কি ধরনের অর্থনৈতিক ও কৌশলগত সমীকরণ তৈরি হবে তার একটা ছোট্ট বিবরণ নিচে দিচ্ছি। প্রথমে বলি বাংলাদেশের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কি হবে। দেখুন, অর্থনৈতিক ধস ও আন্তর্জাতিক বাণিজ্যের অবরুদ্ধ হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি ও কাঁচামাল আমদানি তার 90% বেশি সম্পন্ন হয় চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের মাধ্যমে। সমুদ্র প্রবেশ অধিকার হারালে বাংলাদেশ সম্পূর্ণভাবে প্রতিবেশীদের ট্রানজিটের উপর নির্ভরশীল হয়ে পড়বে, অনেকটা নেপাল এবং ভুটানের মতো। এবং রপ্তানি ভিত্তিক অর্থনীতি তাৎক্ষণিকভাবে অচল হয়ে যাবে বাংলাদেশে। এরপরে আসুন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় কি সংকট দেখা দেবে। বাংলাদেশ তার প্রয়োজনীয় অপরিশোধিত জ্বালানি তেল, এলএনজি, ভোজ্য তেল এবং খাদ্যশস্যের বিশাল অংশ সমুদ্রপথে আমদানি করে চট্টগ্রাম দিয়ে। সমুদ্রপথ বন্ধ হলে দেশটিতে তীব্র জ্বালানি ঘাটতি ও মহামারী আকারের মুদ্রাস্ফীতি দেখা দেবেই। তৃতীয়ত, ব্লু ইকোনমি মানে সামুদ্রিক যে ইকোনমি, সামুদ্রিক সার্বভৌমত্ব যেটা এখন বাংলাদেশের আছে সেটা হারিয়ে যাবে। বঙ্গোপসাগরের 200 নটিক্যাল মাইলের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে থাকা বিপুল মৎস্য সম্পদ, প্রাকৃতিক গ্যাস এবং উদীয়মান সামুদ্রিক অর্থনীতির ওপর বাংলাদেশের কোনো অধিকার আর থাকবে না। এরপরে আসুন, ভূ রাজনৈতিক কৌশলগত পরাধীনতা। ল্যান্ডলকড রাষ্ট্রে পরিণত হলে বাংলাদেশ হয়ে যাবে আর এক নেপাল বা ভুটান। এবং যে কোনো আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে বাংলাদেশকে চতুর্দিকে ঘিরে থাকা শক্তির ওপর শতকরা 100% নির্ভরশীল হয়ে থাকতে হবে, মানে ভারতের ওপর, যা বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতির অস্তিত্বকে বিলুপ্ত করে দেবে। এবার ভারতের কৌশলগত লাভটা দেখুন, চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের স্থায়িত্ব বেড়ে যাবে। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে যুক্ত রাখা কৌশলগত শিলিগুড়ি করিডোর মাত্র 21 কিলোমিটার চওড়া, কিছু কিছু জায়গায় সামান্য জায়গায়, যা ভারতের নিরাপত্তার সবচেয়ে দুর্বলতম স্থান। রংপুর অঞ্চলের উপর নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করা গেলে এই করিডোর ওই 20 কিলোমিটার 25 কিলোমিটার থেকে 100 কিলোমিটার চওড়া হয়ে যাবে এই করিডোর, যা চীন বা অন্য কোনো বৈরী শক্তির সামরিক হুমকির সুযোগ চিরতরে বন্ধ করে দেবে। এরপর আসুন বঙ্গোপসাগরের নৌ আধিপত্যের বিষয়ে। চট্টগ্রাম বিচ্ছিন্ন হলে বঙ্গোপসাগরের উত্তর অঞ্চলে ভারতের ইস্টার্ন নাভাল কমান্ডের একক সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এর ফলে এই অঞ্চলে অন্য কোনো পরাশক্তি বা বৈরী জোটের নৌঘাঁটি নির্মাণের সম্ভাবনা পুরোপুরি শেষ হবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিশালভাবে উন্নত হবে। ত্রিপুরা, মিজোরাম ও আসামের সাথে কলকাতার লজিস্টিক দূরত্ব বহুলাংশে কমে আসবে এবং নদী ও সড়ক পথে ভারতের অভ্যন্তরীণ সরবরাহ রুট পুরোপুরি সুরক্ষিত হবে। এটা কারণ এই সুবিধাগুলো সেগুলো বললাম। এরপরে আসুন, একটি রাষ্ট্রকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করা মানে তার সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকার অর্থনৈতিক শক্তি যেটা, সেটাকে পঙ্গু করে দেয়া। সামরিক দৃষ্টি থেকে এই ধরনের পদক্ষেপ কোন দেশের জন্য চূড়ান্ত সমর্পণের পরিস্থিতি তৈরি করবে। আর আক্রমণকারী যে আক্রমণ করলো, অর্থাৎ এখানে ভারতের জন্য তা ভূ রাজনৈতিক আঞ্চলিক আধিপত্য নিশ্চিত করবে। এখন প্রশ্ন হলো, ভারত কি সত্যি এটা করতে চায়? একদমই নয়, করতে চাইতো না, কিন্তু পরিস্থিতির চাপে ভারত আজ বাধ্য হবে। আপনাদেরও তো মনে আছে 1971-এর যুদ্ধে কয়েক মাসের মধ্যে মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি বলেছিলেন, ভারতীয় সৈন্য যারা বাংলাদেশে ছিলেন তাদেরকে উদ্দেশ্যে বলেছিলেন, ইন্দিরা গান্ধীকে বলেছিলেন আপনার সৈন্য সরিয়ে নেই। বাংলাদেশকে আপনারা মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেই যে যুদ্ধ 71-এর যুদ্ধ, সেখানে কিন্তু পাকিস্তান ওই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেনি, করেছিল ভারতীয় সেনার কাছে। এবং তার ফলে ভারতীয় সেনার যুদ্ধ জয়ের যার ফলে বাংলাদেশের উপর অধিকার ভারতের ছিল, কিন্তু ভারত সে অধিকার ফলায়নি। এমনকি বঙ্গবন্ধু ভারতীয় সেনাকে বাংলাদেশ ছাড়া বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ছেড়ে চলে এসেছে ভারত। তারপর থেকে আজ অব্দি 1 ইঞ্চি জমি বাংলাদেশের দখল করেনি ভারত, উল্টে
ওই 3 বিঘা এবং ছিটমহল চুক্তির মাধ্যমে ভারতের বেশি জমি গেছে বাংলাদেশের দখলে, এবং বাংলাদেশের কম জমি, যেগুলো ছিটমহলগুলো ভারতে ছিল, ভারত কম জমি পেয়েছে। যার জন্যে ভারতের পার্লামেন্টে এই বিষয়টা পর্যন্ত উল্লেখ করে পার্লামেন্ট থেকে স্বীকৃতি নিতে হয়েছিল, কারণ সেটা মোদী সরকারের একার বিষয় ছিল না, পার্লামেন্টে সেই বিষয়টা দেখাতে হয়েছিল। সুতরাং আজ অবধি ভারত কোনো পরিস্থিতিতেই বাংলাদেশের 1 ইঞ্চি জমির উপরে দখল করবার চেষ্টা রাখেনি, ইচ্ছা দেখায়নি। কিন্তু আজ নিজের সিকিউরিটি রক্ষা করবার জন্য এবং ঘরের পশ্চিমে, ভারতের পশ্চিমে পাকিস্তান, সেই পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে আবার পূর্ব দিকে বাংলাদেশে এসে ঘাঁটি গাড়বে, নিশ্চিতভাবে ভারতের অস্তিত্বের জন্য, সিকিউরিটির জন্য একটা বিরাট ভয়। এবং এই আশঙ্কা থেকেই আজকে ভারত এই জিনিসটি ভাবছে। এখনো বলছি, যে মুহূর্তে ভারতের গোয়েন্দা বিভাগ খবর দেবে ভারত সরকারকে যে বাংলাদেশ অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে ওদের ওখানে মেম্বারশিপের, এবং বাংলাদেশ মেম্বারশিপ নিয়ে নিচ্ছে ওই জোটের, পাকিস্তান তুরস্ক সৌদি জোটের, আমি বলছি কয়েক মিনিটের মধ্যে ভারতীয় সেনা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে। ভারত ব্যবস্থা তৈরি রেখেছে পুরো উত্তর পূর্ব ভারতে, এবং কলকাতা যার হেডকোয়ার্টার, সেখানটায় পুরো ব্যবস্থা ভারতের তৈরি। একটা শুধু গো বলা, তারপরেই ঝাঁপিয়ে পড়বে ভারত। আমরা আশা করব বাংলাদেশ আমাদের পুরনো বন্ধু, আমাদের ভাইয়ের মতো, আমরা তাদের সাথে কোনো রকম, ভারত তাদের সাথে বিরুদ্ধে কোনো রকম কোনো কাজ তারা করেনি আজ পর্যন্ত। সুতরাং এখন যেন তারা করতে না বাধ্য হয়, এটা দেখার দায়িত্ব তারেক রহমানের সরকারের। যেভাবে মোহাম্মদ ইউনূস ভারতের বিরোধিতা করে গেছেন, যেভাবে তারেক রহমান ভারতকে পদে পদে অপমান করছেন, এবং এই অপমানটা কেন ভারত ভালোবাসা দেখাতে গিয়েছিল সেইটাকে ভারতের দুর্বলতা ভেবে তারেক রহমান ভারতের বিরুদ্ধাচরণ করছে, এটা বেশি দিন ভারত আর সহ্য করবে না, বলে দিলাম। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক যারা আরএসএস, তারা ইতিমধ্যেই বলে দিয়েছেন অনেক সহ্য করা হয়েছে বাংলাদেশের এই ভারত বিরোধী শক্তিকে, কিন্তু আর নয়, এবার ঝাঁপিয়ে পড়ার দিন আসছে। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদন কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন, এবং চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে। বিবিসি বাংলার একটি খবরের শিরোনাম হলো, বাংলাদেশে প্রতিদিন গড়ে খুন হচ্ছে 10 জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এতক্ষণের মধ্যে সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রংপুরের একটি বাসায় শিক্ষক পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি। আলোচনা বেশি হওয়ার প্রধান কারণ হলো, ঘটনার পরপর রকেট গতিতে পুলিশ 2 জনকে ধরে মাদকাসক্ত বলে দাবি করে যেভাবে খুনের রহস্য উদ্ঘাটনের বয়ান তুলে ধরেছে, সে বয়ান নিহতদের পরিবার, রংপুরের স্থানীয় মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষদের কাছে কাঁচা গল্প বলে মনে হচ্ছে। মাদক সেবনের দৃশ্য দেখে ফেলায় লজ্জা পেয়ে গভীর রাতে একই পরিবারের 4 জন মানুষকে হত্যার যে বয়ান পুলিশ দিয়েছে, তার শুরু থেকেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। শুধু হত্যাকাণ্ডই নয়, ঘটনার পর নিহতদের বাথরুমে খুনিদের গোসল করা, ফ্রিজ থেকে বের করে শশা খেজুর খাওয়া এবং বিদ্যুতের লাইন কেটে অন্ধকারে ঘরে সোনা পরীক্ষা করার বিবরণগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তিসঙ্গত সংশয় তৈরি করেছে। আর এই অসঙ্গতিগুলো নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে, ঠিক তখনই বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত এই হত্যার ঘটনায় ময়না তদন্তে অংশ নেওয়া ডোম যতীন রায়ের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি নিহত প্রীতিলতা চক্রবর্তী ও তার মেয়ে আগামী চক্রবর্তীর শরীর থেকে স্পার্ম পাওয়ার দাবি করেছে, যেটি ইঙ্গিত করে হত্যার আগে মা মেয়ে ধর্ষণের শিকার হয়ে থাকতে পারেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে মানুষের মনে আগে থেকে পুলিশি বয়ানের কারণে জন্ম নেওয়া সন্দেহ আরো গাঢ় হয়েছে। মানুষের মনে নতুন করে জর্জ মিয়া নাটকের সন্দেহ দানা বেঁধেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রংপুর জেলা স্কুলের গণিতের শিক্ষক গণপতি চক্রবর্তী 2025 সালের ডিসেম্বরে অবসরে যান। নগরের বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় ভাড়া বাসায় থাকলেও মাছুয়াপাড়া এলাকায় জমি কিনে দোতলা বাড়ি নির্মাণ করেন। প্রায় 2-3 বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়ির দোতলায় বসবাস করছিলেন তিনি। অবসরের পর হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেও রোগী দেখতেন। গত শনিবার রাতে ওই বাড়ি থেকে উদ্ধার হয় গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মাস্টার্সের শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী এবং 5ম শ্রেণীর শিক্ষার্থী ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মের মরদেহ।
মরদেহ উদ্ধারের পরপরই পুলিশ রকেট গতিতে এই ঘটনায় মাছুয়াপাড়া এলাকার কানু দাসের ছেলে মুগ্ধ দাস ও বিনয় চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে। তারপর রংপুরের পুলিশ কমিশনার আব্দুল মাহবুব দ্রুত সংবাদ সম্মেলনে হাজির হন। দাবি করেন 4 জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডগুলো কিভাবে ঘটেছে, পুলিশের দাবি করা 2 খুনি ওই বাসায় ওই রাতে কি করেছিল তা নিয়ে পুলিশ এক বিশাল বয়ান তুলে ধরে, যেগুলো নিয়ে দেখা দেয় অনেক প্রশ্ন। সংবাদ সম্মেলনে রংপুর পুলিশ কমিশনার দাবি করেছিলেন পুলিশ যে সিদ্ধার্থ ও মুগ্ধ নামে 2 জনকে গ্রেপ্তার করেছে তারা বৃহস্পতিবার রাতে প্রতিবেশী সীমান্তের বাড়ির ছাদে গিয়ে ইয়াবা সেবন করেছে। শেষ রাতের দিকে দেবু নামের এক ব্যক্তির 3তলা ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে লাফ দিয়ে গিয়ে ইয়াবা সেবন করেন। প্রশ্ন হলো, সেই বাড়ির সঙ্গে লাগোয়া নির্মাণাধীন 3তলা ভবনটি বাদ দিয়ে গণপতি চক্রবর্তী ছাদে কেন ইয়াবা খেতে আসতে হলো তাদের? কেউ যদি নিরিবিলিতে ইয়াবা খেতে চায়, সে তুলনামূলক নিরাপদ স্থান বাদ দিয়ে কেন এমন একটি বাড়ির ছাদে আসবে যেখানে যে কেউ দেখে ফেলার আশঙ্কা থাকে? সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনারকে সাংবাদিকরা এই প্রশ্ন করেছিলেন। পুলিশ কমিশনার অবশ্য এই প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে পুলিশের উপর আস্থা রাখার কথা বলেছেন। তারপরে তিনি তড়িঘড়ি করে প্রেস ব্রিফিং এর ইতি টেনেছেন। প্রশ্ন হলো, যে ব্যক্তি অন্যের বাড়ির ছাদে মাদক সেবন করতে যায় সে তো এই ঝুঁকি নিয়ে যায় যে কেউ দেখে ফেলতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকরা বলছেন, পাশের নির্মাণাধীন ভবনের 3য় তলা থেকে লাফিয়ে চক্রবর্তীদের বাড়ির দোতলার ছাদে হয়তো যাওয়া যাবে, তবে যাওয়াটা বেশ কঠিন। 2 ভবনের মাঝখানে কিছুটা শূন্য জায়গা রয়েছে। তাহলে পুলিশের ভাষায় অভিযুক্ত 2 জন গেল কি করে? এর মধ্যে গত 2 দিনে সামাজিক মাধ্যমে উঠেছে নানা প্রশ্ন। ইয়াবা সেবনের প্রক্রিয়া এমন যেখানে এর জন্য আগুন জ্বালাতে হয়, দরকার পড়ে বদ্ধ স্থান। তাহলে এর জন্য বাড়ির ছাদের মতো খোলা জায়গা কেন ব্যবহার করে? সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার আব্দুল মাহবুব দাবি করেছেন 4টা খুন একের পর এক হয়েছে। প্রথমে গণপতি চক্রবর্তীকে খুন করা হয়। তার গোঙানির শব্দ পেয়ে তার স্ত্রী প্রীতিলতা যখন যাচ্ছিলেন তখন তাকে খুন করা হয়। তার শব্দ পেয়ে মেয়ে আগামী চক্রবর্তী যখন যান তখন তাকেও খুন করা হয়। সবশেষে ঘুমিয়ে থাকা নিষ্পাপ শিশুটাকে খুন করা হয়। খুনের ঘটনার ধারাক্রম নিয়ে এটি ছিল পুলিশের বয়ান। পুলিশের দাবি হলো, এই 4 জনকে খুন করার সময় কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয়নি, হয়েছিল গামছা আর শুধু মেয়ে আগামী চক্রবর্তীর ক্ষেত্রে দড়ি বা রশি। পুলিশের এই বক্তব্যকে সত্য বলে ধরে নিলে বলতে হয়, যত দ্রুত গতিতে কোনো ধরনের ধারালো অস্ত্র ব্যবহার না করে 4 জন মানুষকে খুন করা হলো সেটি গিনেস বুকে জায়গা করে নেওয়ার মতো। দর্শক, খেয়াল করে দেখুন, নিহত গণপতির বাড়িটির 2 তলায় থাকতেন তারা। পুলিশের বয়ান বলছে গণপতিকে খুন করা হয়েছে বাড়ির 3 তলার ছাদে। গণপতির গোঙানির শব্দ শুনে 2 তলা থেকে ছুটে আসেন তার স্ত্রী। গোঙানির শব্দ শোনা আরেকটি ফ্লোরের সিঁড়ি ভেঙে যাওয়ার সময়ের মধ্যে গণপতির মৃত্যু নিশ্চিত করে 2 জন তার স্ত্রীকেও আক্রমণ করলো। একেবারে সুপারসনিক গতিতে কোনো ধরনের ধারালো অস্ত্র ছাড়াই রাতের আলোতে তারা খুনটি সেরে ফেললো। পুলিশের বয়ান বলছে গণপতির স্ত্রী কিন্তু ছাদে পৌঁছাতে পারেননি। পুলিশ বলছে তাকে খুন করা হয়েছিল সিঁড়িতে। আবার প্রীতিলতা চক্রবর্তীর চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন তার মেয়ে। অর্থাৎ আরো 1 মিনিটের মধ্যে আরো 2টি খুন সেরে ফেললো। পুলিশের ভাষ্য অনুযায়ী এরই মধ্যে ইয়াবা সেবন করা ওই 2 মাদকাসক্ত তরুণ। সময়ের দিক থেকে বিবেচনা করলে পুলিশের বক্তব্যকে অবিশ্বাস করার জন্য সবচেয়ে বড় যুক্তি হলো, পরপর 3টি খুন এত দ্রুত সময়ের মধ্যে কিভাবে করলো খুনিরা, তাও আবার গলায় গামছা পেঁচিয়ে। মেয়ের ক্ষেত্রে পুলিশের বর্ণনাটি ছিল কিছুটা আলাদা। তাকে শ্বাসরোধ করতে রশিও ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। হত্যাকারীরা তাৎক্ষণিক রশি কোথায় পেল? শুধু আগামীর ক্ষেত্রে কেন রশি ব্যবহার করতে হলো? গলায় রশি পেঁচালে ঘাড় না ভেঙে চোয়াল ভাঙে, এমন গল্প শুনিয়েছে পুলিশ। অবশ্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক বাবলু কিশোর বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, চোয়াল ভাঙার কোনো লক্ষণ তারা পান। যদিও এর আগে পুলিশ কমিশনার চোয়াল ভাঙার কথা ব্রিফিং এ উল্লেখ করেছেন। দর্শক, রংপুরের সদ্য প্রত্যাহার করে নেওয়া পুলিশ কমিশনারের ব্রিফিং শুনলে আপনার সামনে আরো একটি প্রশ্ন উঠে আসতে পারে। সেটি হলো, পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছিল। একজন হত্যার সময় অন্যজন দেখে ফেলায়, কিন্তু প্রিয়ম তো ঘুমিয়েছিল। তাহলে তাকে হত্যার প্রয়োজন কেন মনে হয়েছিল হত্যাকারী? এই প্রশ্নের জবাব অবশ্য পুলিশের কাছে নেই। তার চেয়ে বড় প্রশ্ন, ছাদে ইয়াবা সেবনকারীদের হইচই শুনে গণপতি দৌড়ে গিয়েছিলেন, অথচ 4 জন মানুষকে একে একে হত্যা করা হলো। তারা কোনো প্রতিরোধ গড়ে তোলেননি। তারা একটুও চিৎকার করেননি, যে চিৎকার শুনে আশেপাশের কারো মনে কোনো সন্দেহ হয়।
অপরাধীদের শরীরে একটা আঁচড়ও পড়েনি। মাছুয়াপাড়ার যে বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে হত্যাকাণ্ডের আগে নাকি পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল সে তথ্য এখনো জানা যায়। খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখতে পায়। পরে তারা পুনরায় সংযোগ চালু করে তদন্তের কাজ শুরু করে। প্রশ্ন হলো, এইবারে বিদ্যুৎ সংযোগ কখন বিচ্ছিন্ন করা হয়েছিল এবং কারা করেছিল? বিশেষ করে এত রাতে কারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলো, সেই প্রশ্নের উত্তর এখনো পুলিশ দিতে পারেনি। 24 আগস্ট এই ঘটনায় নিহত শিক্ষকের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে গোপীনাথ চক্রবর্তী উল্লেখ করেন, বৃহস্পতিবার 20 আগস্ট রাত 11:30টার দিকে ছোট বোন পূজা চক্রবর্তীকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলেন গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। কথোপকথনের শুরুতে মেয়ে আগামী চক্রবর্তী তার খালার সাথে কথা বলেন। পরে দুই বোনের মধ্যে 5 মিনিটের মতো সময় ধরে কথোপকথন হয়। পূজা চক্রবর্তী কালবেলাকে বলেছেন, বৃহস্পতিবার রাত 11:30টার দিকে কথা বলার পর তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার দেখেন রাত 2:40 তার বোন তাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলেন, কিন্তু মোবাইলের ডাটা কানেকশন বন্ধ করে রাখায় সেই কল তিনি পাননি। পরবর্তীতে কল ব্যাক করলেও তার ফোনে আর কল ঢোকেনি। তার মানে বৃহস্পতিবার মধ্যরাত 2:40 পর এই ঘটনা ঘটেছে। আবার পুলিশ বলেছে ভোর রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশের যে দলটি ঘটনাস্থলে গিয়েছিল, তাদের ধারণা ছিল ঘটনাটি ডাকাতির ঘটনা হতে পারে। আবার স্থানীয় অনেকে মনে করেন চাঁদাবাজির কারণেও এই ঘটনা ঘটতে পারে। তবে গণপতির আত্মীয়রা বলছেন, গণপতির মনে অনেক দিন ধরে এক অজানা ভয় বা শঙ্কা কাজ করছিল। গত বছরের ডিসেম্বরে অবসরে যাওয়ার প্রায় 2 মাস আগ থেকে হঠাৎ করে ঘরের দরজা বন্ধ করে ঘুমানো শুরু করেন গণপতি চক্রবর্তী। তার সঙ্গে 5ম শ্রেণী পড়ুয়া পুত্র প্রিয়ম চক্রবর্তীও ঘুমাতেন। গণপতি চক্রবর্তীর স্ত্রীর ছোট বোন পূজা চক্রবর্তী বলেন, দিদি তার বাসায় এসে হঠাৎ বলেছিল জামাইবাবু ঘরের দরজা বন্ধ করে ঘুমানো শুরু করেছেন। তিনি সম্ভবত কোনো ভয়ে ছিলেন। কিছুদিন আগে থ্রেট পেয়েছিলেন বলে জানিয়েছেন গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তীর মেয়ের জামাই বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ চক্রবর্তী বলেছেন, তার কাকা শ্বশুর তাকে হুমকি দেওয়ার কথা জানিয়েছিলেন, তবে কারোর নাম বলেননি। পরে জানিয়েছিলেন তাদের সাথে মীমাংসা করে ফেলেছে। পুলিশের বয়ান নিয়ে বিতর্কের বাইরে তাদের কর্মকাণ্ড নিয়েও মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। পুলিশ যে 2 জন মুগ্ধ ও সিদ্ধার্থকে দ্রুততার সঙ্গে আটক করেছে, স্থানীয়দের একাংশের দাবি 2 জনের কেউই মাদকাসক্ত নন। সিদ্ধার্থের মা ও বাবা বারবার একই দাবি করেছেন। পুলিশ এই 2 জনকে মাদকাসক্ত বললেও এখনো পর্যন্ত তাদের ডোপ টেস্ট করা হয়েছে কিনা সে প্রমাণ পুলিশ হাজির করতে পারেনি। সাবেক কয়েকজন পুলিশ কর্মকর্তা বলছেন, পুলিশ ঘটনার পর দ্রুত গতিতে যে ভাষ্য তুলে ধরেছে, তাতে এই 2 জন যদি মাদক সেবী না হয়ে থাকেন, তাহলে পুলিশের বর্ণিত হত্যার মোটিভ আরো বেশি প্রশ্নের মুখে পড়বে। একজন ইয়াবা সেবী কি করে একটা স্বর্ণালংকারের দোকান বা মাছের আড়তে চাকরি করতে পারেন, সেটিও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তারের সময় সিদ্ধার্থ যে শার্টটি পরেছিলেন, আগের রাতে উদ্ধার অভিযান চালানোর সময় স্থানীয় পুলিশ কর্মকর্তাও একই শার্ট পরেছিলেন। 2 জন ব্যক্তির শার্ট একই রকম হতেই পারে, কিন্তু এই একরকম হওয়াটা একটু বেশি কাকতালীয়। ওই পুলিশ কর্মকর্তা রংপুরের ডিবিডিসি সনাতন চক্রবর্তী এরই মধ্যে এটি কাকতালীয় বলে দাবি করেছেন। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, আরং ব্র্যান্ডের এই জামা রংপুরে তিনি সহ আরো 200 জনের আছে। একই ধরনের শার্ট আরো অনেকের থাকতেই পারে। এটিকে সামনে এনে ঘটনা ভিন্ন খাতে প্রচারের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। আরঙের মতো প্রতিষ্ঠানগুলো একই ডিজাইনের কোনো পোশাক খুব বেশি তৈরি করে না। রংপুরে 200 জনের ওই শার্ট আছে বলে পুলিশ কর্মকর্তা দাবি করে ফেলেছেন। এসব বিতর্ককে ছাড়িয়ে গেছে বেসরকারি টিভি চ্যানেল 71 টিভিতে প্রচারিত একটি সাক্ষাৎকারের ভিডিও। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় ময়নাতদন্তে অংশ নিয়েছিলেন ডোম যতীন রায়। 71 টিভিতে প্রচারিত একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ডোম যতীন রায় নিহত প্রীতিলতা চক্রবর্তী ও তার মেয়ে আগামী চক্রবর্তী শরীর থেকে স্পার্ম পাওয়ার দাবি করেছেন। তিনি বলেন, ধর্ষণের শিকার হয়েছেন কিনা সেটি পরীক্ষা করে দেখার জন্য মৃতদেহের শরীর থেকে বেরোনো স্পার্ম সংরক্ষণ করা হয়েছে। তবে আজকের পত্রিকার কাছে এই বিষয়ে ময়নাতদন্তকারী চিকিৎসক, রংপুর মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক বাবুল কুমার বিশ্বাস বলেছেন, ধর্ষণের আশঙ্কায় সংগ্রহ করা আলামত পরীক্ষার পর প্রতিবেদনে কোনো স্পার্ম পাওয়া যায়নি। সরকার একাধিক সূত্র বলছে, পুলিশ যেভাবে বয়ান দিয়েছে এবং সবশেষ ডোমের সাক্ষাৎকার প্রচারের পর বিষয়টি নিয়ে মানুষের মনে শুধু সন্দেহই নয়, ক্ষোভ বাড়ছে। সামাজিক মাধ্যমে অনেকে ঘটনাটির সাথে 2004 সালে বিএনপি আমলে জজ মিয়া নাটকের মিল খোঁজার চেষ্টা করছেন। 2004 সালের 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় 24 জন নিহত হওয়ার ঘটনায় নোয়াখালীর নিঃস্ব যুবক জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।
আবার রংপুরের স্থানীয় মানুষ পুলিশ বা সরকারের পক্ষ থেকে তুলে ধরা বয়ান কোনোভাবেই বিশ্বাস করছে না। কারণ এরই মধ্যে পুলিশের প্রথমে দেয়া কিছু বক্তব্যের সাথে ফরেনসিক বিশ্লেষণের তথ্য মিলছে না। যেমন পুলিশ আগামী চক্রবর্তীর চোয়াল ভাঙার কথা বললেও ফরেনসিক রিপোর্ট বলছে ভিন্ন কথা। নিহতদের আত্মীয় স্বজনরা কোনোভাবেই মানতে পারছেন না পুলিশের বয়ান। নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বলছেন, সন্দেহটা ওই জায়গায় যে দুইটা লোকের পক্ষে এই হত্যাকাণ্ড করা সম্ভব নয়। 4 জনকে দুইটা লোক মারবে এবং মারার পর তারা সুস্থভাবে ঘুমাবে, বাড়িতে বসে থাকবে, এটা কখনোই সম্ভব নয় বলে মনে করেন তিনি। পুলিশের এই বয়ানের বিরুদ্ধে রংপুরে এরই মধ্যে কয়েক দফা বিক্ষোভ হয়েছে। অবশ্য এরই মধ্যে সরকার ড্যামেজ কন্ট্রোলের জন্য অতিশয় আবেগে সংবাদ সম্মেলনে কেঁদে ফেলা পুলিশ কমিশনারকে রংপুর থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হত্যার আগে পুরো পরিবার, বিশেষ করে 2 নারী ও শিশু সন্তানকে যেভাবে নির্যাতনের অভিযোগ সামনে আসছে এবং সেটির সম্পর্কে মানুষের মনে যে ধারণা তৈরি হচ্ছে, সে বিষয়ে পুলিশ নতুন করে কোন বয়ান হাজির করবে? কারণ এর মধ্যে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, পুলিশ ও সরকার ভিন্ন কিছুকে আড়াল করার চেষ্টা করতে গিয়ে বয়ান সাজাচ্ছে না। এই প্রশ্ন আরো উঠেছে, এর কারণ নিহতরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী। নানা কারণে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন যে নতুন কিছু নয়, সেটি অস্বীকার করা যাবে না। দ্রুততার সাথে পুলিশের অবিশ্বাস্য এক বয়ান, জমের ভিডিও ভাইরাল হওয়ার পর ধীরে ধীরে এসব প্রশ্ন বড় থেকে আরো বড় হয়ে উঠেছে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী